দুর্ভাগ্যক্রমে এগুলোর কোনোটাই ঐক্যমত্য কমিশনে গৃহীত হয়নি। এইটার রেজাল্ট কি দাঁড়াইলো? আমরা একটা সুযোগ হেলায় হারিয়েছি। তাদের কি কোনো দায় দেখেন না? অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক ইচ্ছাশক্তি কি করে প্রত্যাশা করেন? এই ভয়ের পরিবেশটা কারা তৈরি করে? আটকে পড়া সাংবাদিকদেরকে নামতে দেওয়া হচ্ছিল না, তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টাও হয়েছিল। গণমাধ্যমের বিনিয়োগকৃত টাকা, এটার উৎস নিয়ে কি কোনো প্রশ্ন তোলা হয়? সাংবাদিকরা গার্মেন্টস শ্রমিকদের বঞ্চনার বিষয়ে দিনের পর দিন প্রতিবাদ করেন, নিজেদের বঞ্চনার খবর তাদের কোথাও ছাপার সুযোগ নেই। গণমাধ্যম বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই গণমাধ্যম একাধারে যেমন রাষ্ট্রের শাসন কাঠামোর উপর পাহারাদারের কাজ করে, একই সাথে এই গণমাধ্যমের ওপরই কখনো আবার অভিযোগ ওঠে যে গণমাধ্যমের দায়িত্বহীনতার কারণে ফ্যাসিবাদ তৈরি হতে পারে। এই গণমাধ্যমের কাজ কি, বাংলাদেশের গণমাধ্যমের অবস্থা কি, তাই নিয়ে আমাদের আজকের পডকাস্ট কথা চলুক। আমাদের আজকের অতিথি জনাব কামাল আহমেদ, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে গণমাধ্যম সংস্কার কমিশন হয়েছিল সেই সংস্কার কমিশনের প্রধান এবং বর্তমানে দ্য ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর। জনাব কামাল আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতে যেটা বলছিলাম, আপনারা একটা দীর্ঘ সময় ধরে অন্তর্বর্তীকালীন সরকারের যে 11টা কমিশন তৈরি করেছিল সংস্কার কমিশন, তার মধ্যে একটা গণমাধ্যম সংস্কার কমিশন। যেহেতু গণমাধ্যমের কাজ নিয়ে নানান রকম আলোচনা সমালোচনা হয়েছে, বলা হয় যে ফ্যাসিবাদের কিংবা একনায়কতন্ত্রের নিয়ামক হিসেবে কাজ করেছিল একটা লম্বা সময় বাংলাদেশের গণমাধ্যম, এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য কিছু পরামর্শ, কিছু সুপারিশ দেওয়ার জন্য আপনারা সংস্কার কমিশন করেছিলেন। একটা লম্বা সময় আপনারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছেন। ঐকমত্য কমিশনে এই গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্টটা উঠলই না কেন? মানে অনেক বড় 172 পৃষ্ঠার, আপনারা অনেক পরিশ্রম করেছেন এটার পিছনে, এইটার রেজাল্ট কি দাঁড়াইলো? আমরা চেয়েছিলাম যে এটা ঐক্যমত্য কমিশনে অন্তর্ভুক্ত হোক, আমরা বিবৃতি দিয়েছিলাম। আমরা ছাড়া আরও যে 4টি কমিশন ছিল, মোট 5টি কমিশনের কমিশন প্রধানরা, যার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ হলো নারী বিষয়ক, আর একটি হচ্ছে শ্রম সংস্কার বিষয়ক। তো দুর্ভাগ্যক্রমে এগুলোর কোনোটাই ঐক্যমত্য কমিশনে গৃহীত হয়নি। আমাদেরকে বলা হয়েছে যে যেহেতু আগের 6টি কমিশনের কাজ আগেই হয়ে গেছে, সুতরাং তারা ওই 6টি কমিশনের সুপারিশ নিয়েই কাজ করবেন। এর বাইরে আমরা বলেছিলাম যে ওই 6টি কমিশনের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে ঐক্যমত্য করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, বড় ধরনের রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। কিন্তু গণমাধ্যমের বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য খুব বেশি সমস্যার বিষয় না, কারণ সব দলই বলেছে, অন্তত প্রকাশ্যে খোলাসাভাবে বলেন, আন্তরিকভাবে না বললেও খোলাখুলিভাবে ভাবেন যে তারা স্বাধীন গণমাধ্যম চান, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চান, এবং এ বিষয়ে তারা তাদের রাজনৈতিক অঙ্গীকার প্রকাশ করেন। সুতরাং আপনারা এটা ঐক্যমত্য কমিশনের ঘোষণার মধ্যে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিন। কিন্তু তারা নেননি। কেন নেননি এটার উত্তর তারাই দিতে পারবেন। এবং আপনার নিশ্চয়ই স্মরণে আছে যে ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে ছিলেন অধ্যাপক ইউনুস নিজে, এবং কোচেয়ার ছিলেন ডক্টর আলী রিয়াজ। তো তাদেরকে যদি আপনারা সুযোগ পান জিজ্ঞেস করবেন। আমাদের মত হচ্ছে যে আমরা একটা সুযোগ হেলায় হারিয়েছি। এই সুযোগটা অত্যন্ত সহজেই কাজে লাগানো যেত। এটা মানে কেন আসলে শেষ পর্যন্ত ঐকমত্য কমিশন উঠলো না, নিশ্চয়ই তারাই ভালো বলতে পারবেন। কিন্তু তারপর আপনারা যেহেতু পরিশ্রম করেছেন, একটা লম্বা সময় স্টেক হোল্ডারদের সাথে কথা বলে একটা বেশ বড়, মোটামুটি বাংলাদেশের ইতিহাসের সাথে সামঞ্জস্য রেখে একটা রিপোর্ট তৈরি করেছিলেন, শুধুমাত্র দুর্ভাগ্যজনক একটা শব্দ দিয়েই কি এইটাকে বিশ্লেষণ করতে পারবেন? নাকি এইটা ঐকমত্য কমিশনে না ওঠার পেছনে শুধুমাত্র কি একটাই কারণ যে ওই 6টা কমিশনের কাজ আগে হয়ে গেছিল, নাকি কোনো আন্তরিকতার অভাব দেখেছেন? দুর্ভাগ্যজনক কথাটাই যথেষ্ট। কারণ আমাদের দুর্ভাগ্যের কারণেই বাংলাদেশে আজকে যদি হিসাব করি 55 বছরে গণতন্ত্র, কার্যকর গণতন্ত্র আমরা পাইনি। আপনি শক্তিশালী স্বাধীন সংবাদ মাধ্যম কোত্থেকে পাবেন? গণতন্ত্রের সাথে সংবাদ মাধ্যমের সম্পর্কটা একেবারে নিবিড় সম্পর্ক। গণতন্ত্র না থাকলে তো আপনার সংবাদ মাধ্যম স্বাধীনতা ভোগ করবে না। ওটা সরকার অথবা যে ক্ষমতায় থাকবে সেই ক্ষমতার বন্দনা কিংবা সেই ক্ষমতার বার্তা বাণী প্রচারের মাধ্যমেই পরিণত হবে। সুতরাং আমাদের সারা দেশে 55 বছরে এই একই জিনিস আমরা বারবার ঘুরে ফিরে আসতে দেখেছি। দুর্ভাগ্যটা ওই জায়গায়। দুর্ভাগ্যটা আরও এক জায়গায়, সেটা হচ্ছে বাংলাদেশে সব কিছুই আমলারা নিয়ন্ত্রণ করেন।
আমলারা তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করেন। আমলারা এখনও মনে করেন যে যদি গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হয় তাহলে তথ্য মন্ত্রণালয়ের আর কোনো কাজ থাকবে না। তারা যে খবরদারি করেন, তারা যে বিজ্ঞাপনের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নানা রকমের সুযোগ সুবিধা এবং কর্তৃত্ব ফলান, সেগুলো ফলানোর সুযোগ বন্ধ হয়ে যাবে। তো সুতরাং তারা এটা চান না। এবং বাংলাদেশের যে কোনো মন্ত্রণালয়ের সরকার যে কোনো উদ্যোগ নিক, যে কোনো পরিকল্পনা গ্রহণ করুক, এই আমলারা তা খুব সহজেই হয় নাকচ করে দেবেন, আর যদি অতি উৎসাহী রাজনৈতিক কারণে উৎসাহ বোধ করেন তাহলে তারা সেটা বাস্তবায়ন করবেন। এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু শুধু আমলাতন্ত্রের কথা, অনেকেই নানান প্রসঙ্গে আমলাতন্ত্রের কথা বলে। পলিটিক্যাল উইল যদি থাকে ঠিক মতো, তাহলে কি আমলাতন্ত্রের এই আমি যদি বলি কটু দৃষ্টি সেটা টেকে? খুব ভালো কথা বলেছেন আপনি, যে রাজনৈতিক ইচ্ছা শক্তির দৃঢ়তা সেটা যদি থাকে তাহলে এই আমলাতন্ত্র টেকার কথা না। আপনি অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক ইচ্ছা শক্তি কী করে প্রত্যাশা করেন? অন্তর্বর্তী সরকার শুধুমাত্র একটা নির্বাচন করার এবং একটা গণতন্ত্রের উত্তরণের রাস্তায় কিছু দূর এগিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েই কাজ করেছে। তাদের কিন্তু অন্য কোনো রাজনৈতিক অঙ্গীকার ছিল না বা রাজনৈতিক কর্তৃত্বও ছিল না। তাদেরকে রাজনৈতিক সম্মতির জন্যে একবার বিএনপির কাছে যেতে হয়েছে, একবার জামাতের কাছে যেতে হয়েছে, একবার এনসিপির কাছে যেতে হয়েছে, আবার ক্ষমতার নেপথ্যে যারা ছিলেন আরও তাদের কাছেও যেতে হয়েছে। সুতরাং তারা এককভাবে তো কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বা ক্ষমতা তাদের ছিল না, কিন্তু ফলে একটা বাধা তো সেখানে ছিলই। তো তারা তো মানে একাধিক উপদেষ্টা, প্রেস সেক্রেটারি, তারা তো একাধিকবার বলেছেন যে নির্বাচন একটা ম্যান্ডেট বটে, কিন্তু গণঅভ্যুত্থানের ম্যান্ডেট তার চেয়েও বড়। তারা তো সেই ম্যান্ডেটের উপর দাঁড়িয়েছিলেন। গণঅভ্যুত্থানের ম্যান্ডেটের উপরে দাঁড়িয়ে তারা গণভোটটা করেছেন। তারা সংস্কারের এই ঐক্যমত্য, যেটা রাজনৈতিক সংস্কারের ঐক্যমত্য, সেটা প্রতিষ্ঠা করেছেন। কিন্তু এর চাইতে বেশি করার এখতিয়ার বা সাধ্য তাদের ছিল কিনা আমার সন্দেহ আছে, এবং সেটা থাকাও বোধহয় যৌক্তিক হতো না। এটা বিপ্লব হয়নি, এটা আপনাকে মনে রাখতে হবে। বিপ্লব হলে সেটার ম্যান্ডেটটা আরও অনেক বৃহৎ রাজনৈতিক ম্যান্ডেট হতো। একটা গণ আন্দোলনের, গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেট, সেটা হচ্ছে আমরা গণতন্ত্রের জন্য একটা অভ্যুত্থান ঘটিয়েছি, গণতান্ত্রিক অধিকারের জন্যে, ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং একটা ফাংশনাল ডেমোক্রেসি দেখতে চেয়েছি, কার্যকর গণতন্ত্র। এর বাইরে আর এক বিন্দু আগানোর কোনো এখতিয়ার তাদের ছিল না, এবং সেই প্রত্যাশাও কেউ করেনি। আপনাদের রিপোর্টটায় আমি পড়ছিলাম, আপনাদের সুপারিশ নেওয়াটা একদম বিস্তারিত আছে, কোন টেলিভিশন, কোন পত্রিকা কিভাবে হেডলাইন করেছে, কিভাবে বলা হয় সম্মতি উৎপাদন করা, সেই অভিযোগগুলো এক ধরনের ফ্রেমওয়ার্ক সেই রিপোর্টে আছে। এবং একটা জায়গায় আমি পড়ছিলাম যে গণমাধ্যমে ভয়ের পরিবেশ তৈরি করা একটা বড় কারণ ছিল। এই ভয়ের পরিবেশটা কারা তৈরি করে? সেই ভয়ের পরিবেশ কি এখনও দেখেন? এখনও ভয়ের পরিবেশ তো আছেই। আমি তো বলবো, এবং আমি কথা এর আগেও বলেছি, যে এর চাইতে বড় দুর্ভাগ্য আর কারো কিছু হয় না, যে আমরা যখন একটা সুপারিশমালা তৈরি করে দিলাম গণমাধ্যমের স্বাধীনতার জন্যে, সেই সুপারিশমালা পড়ে থাকলো, আর তার ঠিক কয়েক মাসের মধ্যে, বোধহয় 6 মাস বা 7 মাস, ডিসেম্বরে বাংলাদেশে সবচাইতে প্রতিষ্ঠিত, পরিচিত দুটো সংবাদ মাধ্যম, প্রথম আলো এবং ডেইলি স্টার, আক্রমণের শিকার হলো। আপনি জানেন, ভবন দুটোতে আগুন দেওয়া হয়েছিল। ডেইলি স্টারের ভবনে আটকে পড়া সাংবাদিকদেরকে নামতে দেওয়া হচ্ছিল না, তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টাও হয়েছিল। সেখানে ফায়ার ব্রিগেডকে যেতে দেওয়া হচ্ছিল না, প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তারা। তাহলে, এবং সেখানে দুর্ভাগ্যের বিষয় আরও, যে আমরা চেষ্টা করেও সরকার এবং সরকারের যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকে দ্রুত তাদের সাড়া আদায় করতে পারেনি, এবং যে কারণে সেদিন ভয়াবহ রকমের ক্ষতির সম্মুখীন হয়েছে ওই প্রতিষ্ঠান দুটি। তো এই যে মব, এটা তো মবই করেছে। এখানে তো আর অন্য কোনো, আমি বলবো না যে রাজনৈতিক দল করেছে কিংবা কোনো আলাদা বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে কেউ কোনো আক্রমণ পরিচালনা করতে গেছে। এখানে যারা গেছে তারা নানা ধরনের এজেন্ডা নিয়ে গেছে। একটা এজেন্ডা হচ্ছে যে তারা মনে করেছে যে এই পত্রিকা দুটোকে ধ্বংস করে দিতে পারলে বোধহয় তাদের যে রাজনৈতিক আদর্শ, দলীয় না,
তাদের একটা রাজনৈতিক অন্য আদর্শ আছে, সেই আদর্শকে তারা প্রতিষ্ঠা করতে পারবে। যেমন অযথাই একটা মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে এই দুটো পত্রিকার বিরুদ্ধে যে এই দুটো পত্রিকা নাকি ভারতপন্থী পত্রিকা। কিন্তু এই দুটো পত্রিকার গত 10-15 বছর 20 বছরের যদি ইতিহাস তারা ঘেঁটে দেখেন, সেখানে ভারত বিরোধী প্রচুর লেখা হয়েছে এবং এমন এমন নিবন্ধ, এমন এমন মতামত সেখানে ছাপা হয়েছে যেটা বাংলাদেশের অন্য কোনো কাগজ ছাপার সাহস পায়নি। অথচ খবর ছাপার জন্যে বা এর বিপরীত মত ছাপার জন্যে এদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরা হয়েছে যে এরা ভারতের দালাল। এই যে লেবেল দেওয়া, এই লেবেল দেওয়াটা এটা তো অযৌক্তিক, অন্যায়। এবং এই লেবেল দেওয়াটা কোনো রাজনৈতিক দল সমর্থন করেনি। কিছু কতিপয় মানে উগ্রবাদী তারা এই লেবেল দিয়ে সেখানে হামলাটা চালিয়েছে এবং তাদেরকে উস্কানি দিয়েছে বিদেশে বসে কিছু ইনফ্লুয়েন্সার, সো কল্ড প্রভাবশালী, সোশ্যাল মিডিয়ায় যারা প্রভাব খাটাতে পারে এরকম কিছু ব্যক্তিত্ব। তো এইগুলো তো বলবো যে সংগঠিত হয়ে অন্যায়, অপরাধ এগুলো সংগঠিত করা তারই একটা প্রক্রিয়া ছিল। এটা নিয়ে আসলে অনেকগুলো প্রশ্ন আমার মাথার মধ্যে আসতেছে, কিন্তু আজকে যেহেতু গণমাধ্যমে আলাপ করতেছি আজকে আর ওদিকে যাচ্ছি না। আপনাদের রিপোর্টে গণমাধ্যমের মালিকানা নিয়ে একটা লম্বা জায়গা আছে এবং গণমাধ্যমের আর্থিক স্বাবলম্বিতা নিয়ে আপনারা কথা বলেছেন যে গণমাধ্যম যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হয় তাহলে তার স্বাধীনতাও নিশ্চিত করা সম্ভব হবে না। মালিকানা নিয়ে নানান রকম প্রশ্ন আছে। মালিকানা কে কতটা নিতে পারবে, টেলিভিশনের মালিক পত্রিকার মালিক হতে পারবে কিনা, এই জায়গাগুলোর বাস্তবতা এখন কেমন দেখেন? মানে এখনও তো আপনারা যেই প্রেক্ষাপটে সেই বিশ্লেষণগুলো করেছিলেন এবং যে সুপারিশগুলো দিয়েছিলেন সেই প্রেক্ষাপট তো এখনও বর্তমান এবং এটা বর্তমান থাকবে যদি সংস্কার না হয়। আপনি দেখেন সারা বিশ্বেই কিন্তু এখন প্রশ্ন উঠছে যে গণমাধ্যমের মালিক কারা, কার অর্থে সংবাদ প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে, এবং সেভাবেই কিন্তু মানুষ সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে এই সংবাদটি ডানপন্থী উগ্রবাদীদের সমর্থন করছে নাকি মধ্যপন্থা নাকি বামপন্থী উগ্রবাদীদের সমর্থন করছে নাকি বাস্তব ভিত্তিক তথ্য যথাযথভাবে তুলে ধরছে। এই বিচার করার ক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের বিনিয়োগকারী কারা সেই চিন্তাও আসছে। এগুলোতে আপনি আরও যদি নজর দেন তাহলে দেখবেন যে খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে এখন। এই যে ক্রস ওনারশিপ, টেলিভিশনের মালিক হলে পত্রিকার মালিক হতে পারবেন না, আবার পত্রিকার মালিক হলে টেলিভিশনের মালিক হতে পারবেন না, এই নিয়ম নীতি কিন্তু পশ্চিমা দেশগুলোতেই আছে। যুক্তরাষ্ট্রেই আছে, এটা আমি আপনাদের রিপোর্টেই পড়ছিলাম। যুক্তরাষ্ট্রে আছে, যুক্তরাজ্যে আছে, যুক্তরাজ্যে আছে 20% বেশি হতে পারবেন না টেলিভিশনের মালিক আরেকটা পত্রিকার মালিকানায়, তাও লোকাল পত্রিকা। হ্যাঁ, লোকাল পত্রিকার। আপনি এই যুক্তরাজ্যেই দেখেন সম্প্রতি মাত্র মাসখানেক হলো বোধহয় টেলিগ্রাফ পত্রিকার মালিকানা পরিবর্তন হয়েছে। এই টেলিগ্রাফ পত্রিকায় বিনিয়োগ করতে চেয়েছিল কাতারি সভরেন ফান্ড, অর্থাৎ কাতার সরকারের তহবিলের একটা টাকা। সেখানে ব্রিটিশ সরকার কিন্তু সেটা সুযোগ দেয়নি, নাকচ করে দিয়েছে, পথ বন্ধ করে দিয়েছিল আইন করে। কিন্তু সেখানে অন্য আরেকটি দেশের বিনিয়োগকারীদের টাকা এসছে। জার্মান একজন বিনিয়োগকারী যার মিডিয়া ব্যবসা আছে, তিনি সেখানে বিনিয়োগ করেছেন টেলিগ্রাফ পত্রিকায়। তার বিনিয়োগের পরে সেই পত্রিকায়, টেলিগ্রাফ পত্রিকার সাংবাদিকদেরকে বলা হয়েছে যে ইসরায়েল যে তার নিরাপত্তার প্রয়োজনে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করছে, সেই অভিযান পরিচালনাকে যদি তোমরা মনে করো যে অন্যায় হচ্ছে, গণহত্যা বলতে চাও, তাহলে দয়া করে আমার পত্রিকা থেকে বিদায় নাও। রাজনৈতিক উদ্দেশ্য থেকে ওই পত্রিকার মালিকানা ডানপন্থী একটা ঘরানার হাতে চলে গেছে। তো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিষ্ঠানের মালিকানা রাজনৈতিক আদর্শ, ব্যবসায়িক উদ্দেশ্য অথবা ব্যবসায়িক স্বার্থ, গোষ্ঠী, ব্যক্তি ইত্যাদি নানা ধরনের কারণে স্বার্থের প্রতিফলন ঘটে তার মালিকানা গ্রহণের মধ্যে, এবং বাংলাদেশ তার থেকে ব্যতিক্রম কিছু নয়। মিডিয়ার একটা পাওয়ার আছে, সফট পাওয়ার। এই ক্ষমতাটা নিজেদের স্বার্থকে কাজে লাগানোর জন্যে অনেকেই ব্যবহার করতে চান। আমার অন্য সম্পদ, সেটা বৈধভাবে অথবা অবৈধভাবে যেভাবেই অর্জিত হয়ে থাকুক না কেন, সেটাকে রক্ষা করতে হবে।
আরও সম্পদ আমি অর্জন করব, আমার ক্ষমতাকে আমি বাড়াতে চাই, অথবা আমার যথেষ্ট সম্পদ হয়েছে, আমি এখন একটু রাজনৈতিক ক্ষমতা চাই, এমপি হতে চাই, মন্ত্রী হতে চাই সম্ভব হলে, তো আমার একটা গণমাধ্যম প্রতিষ্ঠান দরকার। সেজন্য অনেকে গণমাধ্যম প্রতিষ্ঠান করেছেন এবং এখনও করছেন। আমরা সুপারিশ করার পরে আমরা বলেছিলাম যে ওয়ান মিডিয়া ওয়ান হাউস। এখন একই মালিক যার টেলিভিশন আছে তিনি আবার নতুন করে আরেকটি টেলিভিশন নেওয়ার চেষ্টা করছেন, পত্রিকা নেওয়ার চেষ্টা করছেন, একাধিক নতুন পত্রিকা বের করেছেন, একই হাউসে একাধিক বাংলা পত্রিকা বের করেছেন, ইংরেজি পত্রিকাতেও বিনিয়োগ করছেন। তারা কেন করছেন এগুলো? গণমাধ্যমের উপরে একটা বড় অংশে যাতে তাদের উপর নিয়ন্ত্রণ থাকে, অর্থাৎ তারা তাদের যে ভাষ্য, তারা যে কথাগুলো প্রচার করতে চান, প্রকাশ করতে চান, সেইটা যাতে সেইটাই যাতে গণমাধ্যম প্রকাশ করে, প্রচার করে, সেটা নিশ্চিত করতে চান। এজন্যই এইভাবে মিডিয়ায় কনসেন্ট্রেশনের একটা চেষ্টা চলছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সংস্কার প্রস্তাব যদি বাস্তবায়িত না হয় তাহলে এই ঘটনা আরও বাড়বে। এই যে ইচ্ছা করলে একটা গণমাধ্যম বিনিয়োগ করে তৈরি করে ফেলা, লাইসেন্স নিয়ে নেওয়া, গণমাধ্যমের বিনিয়োগকৃত টাকা, এটার উৎস নিয়ে কি কোনো প্রশ্ন তোলা হয় যে কোন জায়গা থেকে এই গণমাধ্যমটি কোন অর্থায়নে তৈরি করা হলো, এবং সেই প্রশ্ন করাটা কি জরুরি? অবশ্যই জরুরি, কিন্তু সেটা করা হয় না, এবং করা হয় না বলেই বাংলাদেশে কালো টাকার দাপট গণমাধ্যমে দেখা যাচ্ছে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় জমি কিনতে চান, বাড়ি কিনতে যান, ফ্ল্যাট কিনতে যান, আপনাকে আয়ের উৎস বলতে হবে। আপনি কোনো ব্যবসায়িক উদ্যোগ নিতে যান, আপনার কোম্পানির বিনিয়োগের উৎস বলতে হয়। কিন্তু গণমাধ্যম করলে ওটা আর বলতে হয় না, এবং গণমাধ্যম সেভাবেই এখানে প্রতিষ্ঠিত হয়েছে একের পর এক, এবং কালো টাকার দাপট এখন আমরা দেখতে পাচ্ছি। এই যে গণমাধ্যমকে প্রশ্ন করলো না, মানে এই প্রশ্নটা করার দায়িত্ব তো রাষ্ট্রের, যে এই টাকাটা কোত্থেকে আসলো। আমি একটা ফ্ল্যাট কিনতে গেলে আমার 100টা কাগজপত্র দিয়ে জাস্টিফাই করতে হয় এনবিআরকে, কিংবা আমার মিনিস্ট্রিকে, কিংবা আমার রেজিস্ট্রি অথরিটিকে, যে এই টাকাটা বৈধ। কিন্তু গণমাধ্যমের সেই বিনিয়োগ করার টাকাটার যে কোনো প্রশ্ন হচ্ছে না। এইটা কি রাষ্ট্র এক ধরনের শেল্টার দিচ্ছে না তাহলে এই বিনিয়োগটাকে, এই টাকাটাকে, এই অর্থায়নটাকে? অবশ্যই, এবং এইখানে একটা রাজনৈতিক যোগসাজশ তো ছিল। রাজনৈতিক যোগসাজশ ছিল কিভাবে আমি বলি। মূলত সংবাদ মাধ্যমে এই যে বিভিন্ন ভুঁইফোড় প্রতিষ্ঠান গড়ে ওঠার যে প্রতিযোগিতা শুরু হলো, এটা কিন্তু গত 2 দশকেই সবচাইতে বেশি হয়েছে। আগের দশকগুলোতে বাংলাদেশে যতগুলো গণমাধ্যম বা যতগুলো পত্রিকা ছিল, যতগুলো টেলিভিশন ছিল, তার চাইতে কয়েক গুণ বেশি টেলিভিশন এবং পত্রিকার লাইসেন্স গত 15 বছরে বা তার চেয়ে আরেকটু বেশি সময় দেওয়া হয়েছে। এর আগে যারা ক্ষমতায় ছিলেন, যারা ক্ষমতাচ্যুত হয়েছেন, সেই আওয়ামী লীগ, তারা ধরে নিয়েছিল যে মিডিয়া প্লুরালিটি বোঝাতে, বহুমতের প্রতিফলন গণমাধ্যমে আছে এটা বোঝাতে সংখ্যাই যথেষ্ট। এবং তারা বিভিন্ন সময় কিন্তু সেই বিবৃতি দিয়েছেন যে দেশে 3 ডজনের বেশি টেলিভিশন চ্যানেল আছে, দেশে 3,500 পত্রপত্রিকা প্রকাশিত হয়, ইত্যাদি নানান পরিসংখ্যান দিয়ে তারা বলতে চেয়েছেন বাংলাদেশের চেয়ে আর কোথাও এত ফ্রি মিডিয়া নাই, মুক্ত গণমাধ্যম আর নেই। কিন্তু সংখ্যা তো সব কিছু না, বরং এই সংখ্যার কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা একটা ক্যাকোফোনি তৈরি করেছি, কোলাহল তৈরি হয়েছে। সবাই সর্বোচ্চ স্বরগ্রামে চিৎকার করছি টেলিভিশন, রেডিওতে, কিন্তু কোনো শ্রোতা নেই। কাগজে যা লেখা হচ্ছে কেউ পড়ছে না, কয়েকটা কাগজ পড়ছে মাত্র, বাকিগুলো তো পড়ছে না। আপনার ঢাকা শহর থেকে এখন, সারা দেশের কথা বাদ দিলাম, শুধু ঢাকা শহর থেকে এখন দৈনিক পত্রিকার ডিক্লারেশন আছে 562 অথবা 532, এরকম একটা সংখ্যা, মানে 500-র ওপরে। আপনাদের রিপোর্টে পড়ছিলাম আমি, ডিএফপির তালিকায় 590টা পত্রিকা। আর কাগজ বিক্রি করে, মানুষ পয়সা দিয়ে কেনে, এর সংখ্যা 50-এর কম। তো তাহলে বাকি কাগজগুলো কারা বের করছেন, কেন বের করছেন? তাদের ওই 50টাও কি আছে? মানে 50টা পত্রিকার নাম তো আমি 20টা পত্রিকার নাম তো বলতে 20টার নাম বেশি কেউ বলতে পারে না নাম, কিন্তু তারপরেও আমি ধরে নিলাম যে 50টা পত্রিকা হয়তো কেউ 2টা করে কিনলেও হয়তো কেনে, বা 3টা বিক্রি হলেও হয়, কিন্তু তার বেশি তার হয় না। তো বাকিগুলো কারা বের করছে, এবং এই টাকা কোত্থেকে আসছে, কেন আসছে,
এর উদ্দেশ্য কী? এই প্রশ্নগুলোর জবাব খোঁজা দরকার। এই প্রশ্নগুলো জবাব না খুঁজলে এই গণমাধ্যমের এই নৈরাজ্যজনক পরিস্থিতি থেকে মুক্তি নেই। এটা মানতেই হবে যে এখন একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। গণমাধ্যমকে মালিকরা যদি একটা সফট টুল হিসেবে, সফট পাওয়ার হিসেবে ব্যবহার করে, তার মানে কি বাংলাদেশে আসলে গণমাধ্যমটা সেই অর্থে শিল্প হিসেবে এখনো গড়েই ওঠে নাই, যে এইটা একটা ইন্ডাস্ট্রি, এইখানের একটা রেসপন্সিবিলিটি আছে টুয়ার্ডস পিপল, টুয়ার্ডস নেশন, সেই জায়গায় কি তাহলে বাংলাদেশ পৌঁছাতে পারলো না? বাংলাদেশের সেই গণমাধ্যম জায়গায় পৌঁছাতে তো পারেনি, এতে তো কোনো সন্দেহ নেই। এবং যারা সংবাদপত্র বের করেন কিংবা যারা টেলিভিশন চ্যানেল করেছেন, তারা কখনো জনস্বার্থের কথা চিন্তা করে করেছেন কিনা সেই প্রশ্ন তো আছেই। আমরা আমাদের প্রতিবেদনে বলেছি, টেলিভিশনের লাইসেন্সগুলোতে আমরা পরীক্ষা করে দেখেছি যে তারা লাইসেন্সের আবেদনপত্রে কী লিখেছিলেন এবং পরে হলফনামা দিয়ে কি অঙ্গীকার করেছেন সরকারের কাছে, সেগুলো তো আমরা দেখেছি। জনস্বার্থের কথা সেখানে নাই বলতে গেলে। তারা যেগুলো বলেছেন, রাজনৈতিক আদর্শ প্রচার করবেন, সরকারের উন্নয়ন প্রচার করবেন, এই অঙ্গীকারগুলো করে তারা সেই টেলিভিশন চ্যানেলগুলো নিয়েছেন। তো তাদের কাছে তো জনস্বার্থ প্রধান বিষয় নয়। দৈনিক পত্রিকাগুলোর ক্ষেত্রে যারা পত্রিকা বের করছেন, যদি মালিকদের কথা চিন্তা করেন, অধিকাংশ মালিকই কিন্তু, অধিকাংশই, আমি সবার কথা বলবো না, একটু ব্যতিক্রম নিশ্চয়ই আছে, অধিকাংশ মালিকই কিন্তু তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষার জন্যে এটা করেছেন। আমার অমুক ব্যবসাটা এটা সুরক্ষা দিতে হবে, সুতরাং আমার হাতে একটা পত্রিকা থাকা দরকার। আমরা মাঠ পর্যায়ে যখন বিভিন্ন জনের সাথে মতামত বিনিময় করছিলাম, স্টেক হোল্ডার্স বা অংশীজনদের সাথে, তখন আমাদেরকে একটি জেলা প্রশাসক বলেছেন যে আপনারা যদি এই কাজটা করতে পারেন, যে শিল্পপতিদেরকে যেন দৈনিক পত্রিকা বা টেলিভিশনের লাইসেন্স না দেওয়া হয়, এটা যদি নিশ্চিত করতে পারেন, তাহলে দেখবেন দেশে অনেক অন্যায়, অনেক অপরাধ কমে গেছে, সুশাসন প্রতিষ্ঠা হবে। কারণ তারা যখন জমি অবৈধভাবে দখল করেন, সংবাদ মাধ্যমকে ব্যবহার করেন, সাংবাদিকদেরকে ব্যবহার করেন, তাদের সাংবাদিকদেরকে তদবিরের কাজে তাদের সাংবাদিকদেরকে ব্যবহার করেন, তাদের ট্রাক আটকালে তারা সাংবাদিকদের ফোন করিয়ে সেই ট্রাক ছাড়ানোর ব্যবস্থা করেন। তো পরিস্থিতিটা এই পর্যায়ে পৌঁছেছে যে পত্রিকা এবং টেলিভিশন চ্যানেল করার ক্ষেত্রে অনেকেরই উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র নিজের ব্যবসায়িক স্বার্থটাকে সুরক্ষা দেওয়া বা সেটাকে প্রমোট করা। এই যে অনেকেই যে নিজের ব্যবসায়িক স্বার্থ দেখেন, আবার এটাও তো বাস্তব, ওই অনেক গণমাধ্যমই বা দিন শেষে স্যালারিটা ঠিকমতো দেয় না সংবাদকর্মীদের। ধরেন নামজাদা প্রতিষ্ঠান, মানে আমি এখন আর নাম নিয়ে বলতে চাই না, বলতে পারিও না, শিল্পপতি, তাদের টেলিভিশন চ্যানেল, তাদের পত্রিকাও তো স্যালারি বাকি থাকে, ফলে তারা ব্যবহারও করছেন গণমাধ্যমকে, আবার যে মানুষটিকে ব্যবহার করছেন তাকে ঠিকমতো টাকাটাও দিচ্ছেন না। এটা হলো দেশের যে বেকারত্বের ভয়াবহতা, শিক্ষিত বেকারদের যে সংখ্যা, সেটার কারণে খুব সহজেই এটা সম্ভব হচ্ছে। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে এই শিল্পে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য ঐক্যবদ্ধ কোনো ইউনিয়ন নেই, কোনো ফোরাম নেই যারা এই অধিকার রক্ষায় দাঁড়াতে পারে, বলতে পারে যে না এই অন্যায় চলবে না, এরকম কেউ নেই। তৃতীয়ত হচ্ছে যে অন্য কোনো গোষ্ঠী, মানে অনেক দেশেই আছে যে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, তারা সাহায্য দিতে এগিয়ে আসে, যেমন আইনজীবী ফোরাম থাকতে পারে একটা, যারা সাংবাদিকদের সুরক্ষায় হেল্প করতে এগিয়ে আসবে লিগ্যাল এইড দিয়ে, যে আদালতে, শ্রম আদালতে যাবে, যে শ্রম আইনটা অন্তত মানেন। শ্রম আইনে তো আছে নির্দিষ্ট কাজের শর্ত, কাউকে নিয়োগ করলে তাকে যে ন্যূনতম কি বেতন দিতে হবে না হবে, কিংবা তার কাজের কর্মঘণ্টা কতটুকু হবে, তার কাজের পরিবেশ কি থাকতে হবে, তার নিরাপত্তা নিশ্চিত করার যে কী বিষয় থাকতে হবে, এ সমস্ত বিষয় তো আইনে আছে। সেই শ্রম আইনটা যাতে বাস্তবায়নে বাধ্য হয় মালিকপক্ষ, সেজন্য তো লিগ্যাল এইডেরও দরকার হতে পারে। সেই লিগ্যাল এইড দেওয়ারও তো কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি, এগিয়ে আসেনি। ফলে এইখানে এই সুযোগটা মালিকরা নিতে পারেন এবং তারা নিচ্ছেন। তারপরে এইটা দেখার কেউ নাই, মানে যে সংবাদকর্মীরা, যে সাংবাদিকরা সবার কথা বলেন, তাদের কথা বলার কেউ নাই, নেই তো। এই সাংবাদিকরা গার্মেন্টস শ্রমিকদের বঞ্চনার বিষয়ে দিনের পর দিন প্রতিবাদ করেন, নিজেদের বঞ্চনার খবর তাদের কোথাও ছাপার সুযোগ নেই। এই সংবাদকর্মীদের কাছে সংবাদ মাধ্যমের নিয়ন্ত্রণ নাকি মালিকের কাছে নিয়ন্ত্রণ, একই সাথে সংবাদ
মালিকরা তো আর সরাসরি সংবাদ মাধ্যমটা পরিচালনা করেন না, তার তো সাংবাদিকতার অভিজ্ঞতা নাই, দু একজন মালিক সম্পাদক বাদ দিয়ে। যারা গণমাধ্যমগুলো একদম মাথায় থেকে পরিচালনা করেন সাংবাদিকদের মধ্যে, তাদের কি কোনো দায় দেখেন না? নিশ্চয়ই তাদের দায় থাকে, নিশ্চয়ই। এখন তো অনেকেই শুধু সম্পাদক হওয়ার জন্যেই প্রতিষ্ঠান খুলতে আগ্রহী হয়ে বসে আছেন এবং তারা ওই সম্পাদক হন, কিন্তু কাজটা করেন ওই শিল্পগোষ্ঠীর পাবলিক রিলেশনস অফিসার। তারা সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন, তাদের পেশাগত অধিকার, তাদের অর্থনৈতিক যে চাহিদাটা পূরণ করার দায়িত্ব, এগুলো কোনো ব্যাপারে তাদের কোনো অনুভূতি নেই, তারা কোনো ওই দায়টা অনুভব করেন না। ফলে সেটা নিয়ে তারা কোনো আলাপ আলোচনা করেন না। তারা নিজেদেরটা ঠিকই বুঝে নেন এবং নিজেদেরটা বুঝে নিয়ে একটা ওই প্রতিষ্ঠান খুললেন, সম্পাদক হিসাবে একটা সাইনবোর্ড লাগালেন অথবা পরিচয় পেলেন এবং সেভাবে চলছে। অনেক প্রতিষ্ঠানই তো এভাবে হয়েছে। তাহলে সাংবাদিকদের কাছে তাদের অধিকার প্রতিষ্ঠা, তাদের কর্মপরিবেশ, এইগুলো নিয়ন্ত্রণ করার সক্ষমতা আনার উপায় কি, যাতে আসলে কেউ অন্যায়ভাবে কিছু চাপিয়ে দিতে পারবে না, আমি আমার অধিকারটা অন্তত অ্যাচিভ করতে পারবো? এই প্রশ্নগুলো করা খুবই মানে আমিও সংবাদ মাধ্যমে কাজ করি, কাচের ঘরে থেকে ঢিল ছুঁড়ে মারার মতো প্রশ্ন আর কি। প্রশ্নটা হলো যে আপনার স্বাধীনতা ততটুকুই যতটুকু আপনি আর্থিকভাবে স্বাধীন, ততটুকু। আর্থিকভাবে স্বাধীন না হলে আপনি স্বাধীনতা ভোগ করতে পারবেন না। আপনি যার পৃষ্ঠপোষকতা নেবেন তার সাথে আপোষ করতে হবে, তাকে ছাড় দেবেন। এটা ব্যক্তির ক্ষেত্রেও সত্য, প্রতিষ্ঠানের ক্ষেত্রেও সত্য। এখন প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এত বেশি সংখ্যায় ভুয়া প্রতিষ্ঠান গড়ে উঠেছে যে বিজ্ঞাপনের রেট প্রতি কলাম ইঞ্চিতে ১,৫০০ টাকা হওয়ার কথা, সেটা এখন ১৫০ টাকাতেও ছাপা হয়। টেলিভিশনে প্রতি ৩০ সেকেন্ড বিজ্ঞাপনের রেট যেটা হওয়ার কথা, তার ৫ ভাগের ১ ভাগে আপনি এখন টেলিভিশনের বিজ্ঞাপন প্রচার করছেন। এগুলো হচ্ছে কারণ হচ্ছে যে বাজারে এত বেশি সংখ্যায় প্রতিষ্ঠান, এখানে কোনো প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ গড়ে ওঠেনি, স্বচ্ছ প্রতিযোগিতা হচ্ছে না। একজন আরেকজনের চেয়ে আন্ডার কাট করছে এখানে নিজের টিকে থাকার জন্য, যে যাই হয় আয় হোক না, এইভাবে মানে তার প্রতিদ্বন্দ্বী ক্ষতি করা হচ্ছে। এইখানে একটা সুষ্ঠু প্রতিযোগিতা দরকার, স্বচ্ছ প্রতিযোগিতা দরকার, এবং স্বচ্ছ সুষ্ঠু প্রতিযোগিতা হলে আপনার আর্থিক সংকটের অনেকটাই দূর হয়ে যাবে। সেটাও আমি বলবো যে আগে ঠিক করতে হবে সাংবাদিকতার নীতিমালা, সুষ্ঠু সৎ সাংবাদিকতা, স্বাধীন সাংবাদিকতা। এইটা যদি ঠিক করা যায় তাহলে আপনি দেখবেন যে অনেক এই ভুঁইফোড় প্রতিষ্ঠান আপনা আপনি হারিয়ে যাবে। আমরা সংস্কার কমিশন থেকে সম্পাদকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলাম যে জাতীয় পর্যায়ে একটা ইথিক্যাল গাইড স্ট্যান্ডার্ড তৈরি করে দেওয়া হোক, নীতিমালা তৈরি করে দেওয়া হোক। আমরা শুনছি যে সম্পাদক পরিষদ সেটা একটা চূড়ান্ত করার চেষ্টা করছেন। টেলিভিশনের বার্তা কক্ষে যে সমস্ত যারা নেতৃত্ব দেন তারা একটা করেছেন তৈরি। এগুলো জাতীয়ভাবে যখন গৃহীত হবে, গৃহীত হওয়ার পর যারা এগুলো মানবে না তারা প্রত্যাখ্যাত হবে এবং তারা টিকে থাকতে পারবে না। আমাদের যারা মানবে শুধুমাত্র সেই প্রতিষ্ঠানগুলোই যদি যথাযথভাবে স্বচ্ছতার সাথে এবং ফেয়ারলি প্রতিযোগিতা করে একে একে অন্যের সাথে, ন্যায্য প্রতিযোগিতা, তাহলে আমার মনে হয় যে তারা আর্থিকভাবে টিকে থাকতে সক্ষম হবে এবং ভালোভাবে এই প্রতিষ্ঠানগুলো চলবে। এখানে বলে রাখা দরকার, সংবাদ মাধ্যম কিন্তু অন্য আর 10টা ব্যবসার মতন না যে আপনি এখানে উচ্চ মুনাফার জন্যে ব্যবসা করবেন। এখানে আপনার একটা শুধু টিকে থাকার মতন একটা ভায়াবিলিটি দরকার, টেকসই আর্থিক ব্যবস্থা, তার চাইতে বেশি কিছু না। আপনি যে স্বাধীন সাংবাদিকতার কথা বললেন, সাংবাদিকতার নীতিমালা ঠিক করার কথা বললেন, আমাদের কোনো কোড অফ কন্ডাক্ট নাই, কোড অফ এথিক্স নাই সেই অর্থে জাতীয়ভাবে গৃহীত কিংবা যেটা সবাই মেনে চলতে বাধ্য থাকবে। এইটা করার উদ্যোগ আপনার কাছ থেকে শুনলাম কেউ কেউ করেছেন, কিন্তু এইটাকে আর একটু
ফাস্ট ওয়েতে সবার সাথে কথা বলে এবং জাতীয় পর্যায়ে রাষ্ট্রের সাথে আমরা সেটাই চাইছি এবং আশা করছি যে সেটা হবে। জাতীয় পর্যায়ে একটা স্ট্যান্ডার্ড সেট করা যাবে, মান স্থাপন করা যাবে। যে স্বাধীন সাংবাদিকতার কথা বললেন কিংবা সাংবাদিকতার নীতিমালা, এই স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করবে কে? মালিক, আমার সম্পাদকীয় প্রধান কিংবা প্রধান সম্পাদক কিংবা যিনি স্টেশনটা হাউসটা চালাচ্ছেন তিনি, নাকি সংবাদকর্মীরা, নাকি রাষ্ট্র? এখানেও খুব সোজাসাপটা উত্তর নেই। একটা উত্তর হচ্ছে যে অবশ্যই রাষ্ট্রের কিছুটা দায়িত্ব আছে, রাষ্ট্র কিছু দায়িত্ব পালন করবে। সেটা হয়তো রাষ্ট্র নানান যুক্তি সেখানে এনে হাজির করবে। আমি একটু আগেই বললাম যে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি। এখানে যে যেমন খুশি পত্রিকা বের করছে, টেলিভিশন চ্যানেলে যা খুশি প্রচার করছে, নতুন নতুন চ্যানেল আসছে। তো এই নৈরাজ্যকর পরিস্থিতি থেকে একটা নিয়ম নীতি প্রতিষ্ঠার চেষ্টা তো রাষ্ট্রের তরফ থেকে থাকবে, এবং তখন রাষ্ট্র অনেক কিছু সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, যেটা কাঙ্ক্ষিত হবে না। কারণ রাষ্ট্র যখন কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তখন রাষ্ট্র তার স্বার্থ ওখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, অগ্রাধিকার দেবে। তো সেই কারণে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আসলে এই ইন্ডাস্ট্রির নিজেদের সেলফ রেগুলেশন দরকার, স্বনিয়ন্ত্রণ, নিজেদের নীতিমালা ঠিক করে নিয়ে সেই নীতিমালা প্রতিপালন করা দরকার। সেই নীতিমালা প্রতিপালনে ব্যত্যয় ঘটলে, বিচ্যুতি ঘটলে তার প্রতিকার বা বিচারের ব্যবস্থাও থাকা দরকার, এবং সেটা স্বাধীন বিচার বা স্বাধীন অ্যাডজুডিকেশনের ব্যবস্থা থাকা দরকার। এবং সেই কারণেই আমরা স্বাধীন গণমাধ্যম কমিশন করার কথা বলেছি। একটা স্থায়ীভাবে একটা স্বাধীন গণমাধ্যম কমিশন করে দিলে সেই কমিশন এই দায়িত্বটা পালন করবে যে ন্যাশনালি অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড এটা অনুসরণ করা হচ্ছে কি হচ্ছে না। যে অনুসরণ করবে না সেই প্রতিষ্ঠানকে নিন্দা করা, সেই প্রতিষ্ঠানকে প্রয়োজনে সাজা দেওয়া, সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ, সেগুলো করার ক্ষমতা ওই কমিশনের থাকবে। একটা কমিশন করার কথা শোনা যাচ্ছে ইদানিং এই নির্বাচিত সরকারের আমলে, এবং বিএনপির ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে এবং ৩১ দফাতেও গণমাধ্যম কমিশন নিয়ে আসা প্রসঙ্গ আছে, সেটা নিয়ে আসবো। কিন্তু এই যে স্বাধীন সাংবাদিকতা যে টার্মটা আমরা ব্যবহার করি, এই স্বাধীনতাই বা কতটুকু? এইটার বেঞ্চমার্ক কি? এইটা ঠিক করবে কে? এইটার বেঞ্চমার্ক একমাত্র ঠিক করবে হলো স্বাধীন সাংবাদিকতার যে নীতিমালা, সেটা। আপনি সাংবাদিকতা কেন করছেন? সাংবাদিকতা করছেন মানুষকে তথ্য দেওয়ার জন্য। মানুষের তথ্য পাওয়ার অধিকার আছে, এবং সেটা হচ্ছে সঠিক তথ্য, একেবারে বস্তুনিষ্ঠ তথ্য, সত্য তথ্য, কোনো বিকৃত তথ্য নয়, আংশিক তথ্য নয়, খণ্ডিত তথ্য নয়। ইনফরমেশন হচ্ছে পাবলিক গুড, এবং এই পাবলিক গুড আপনি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব যখন নিচ্ছেন, তখন তো আপনার সততা, নিষ্ঠা, এগুলো সব কিছুই হচ্ছে আপনি কতটা ইন্টিগ্রিটি বজায় রেখে অবিকৃতভাবে তথ্যটা পৌঁছায় দিতে পারছেন তার উপরে। তো সেটা যদি আপনি করতে না পারেন, তাহলে তার আপনার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হলো না। আর তারপরে যে প্রশ্নটা আসছে যে স্বাধীনতা, আপনার স্বাধীনতার ডেফিনেশন ওইখানেই। আপনার স্বাধীনতার ডেফিনেশনে তখনই আগ্রাসন ঘটে যে যদি আপনি মালিকের ইচ্ছা অনুযায়ী কোনো একটা তথ্য চেপে গেলেন, দিলেন না, তখন কিন্তু আপনি কম্প্রোমাইজ করে ফেললেন, যেটা আমরা দেখেছি। এই যে ধরেন পার্লামেন্টে বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী বললেন যে দেশের থেকে টাকা পাচারের জন্যে তদন্ত হচ্ছে, এমন কতগুলো শিল্পগোষ্ঠীর নাম উনি প্রকাশ করলেন। কিছু কিছু পত্রিকা তাদের মালিকদের নামটা বাদ দিয়ে ওটা ছাপলো। এইখানে যে সাংবাদিকতা হলো, এটা স্বাধীন সাংবাদিকতা না, এটা হলো বিকৃতি, তথ্য বিকৃতি। এটা দায়িত্বশীলতা না, এটা হলো অন্যায়। আপনি মানুষকে বিভ্রান্ত করলেন। তো এই যে স্বাধীনতার খর্ব হলো কার দ্বারা? ওইখানে মালিকের দ্বারা। মালিক কিন্তু ওইখানে স্বাধীন, মালিক কিন্তু বাধ্য করছেন আপনার সংবাদকর্মীকে ওই নামটা বাদ দিয়ে দিবা, কারণ সংবাদকর্মী ওইটা রাখলে পরের দিন তারা চাকরি থাকবে না। আমরা এই আলোচনা করলাম যে প্রচুর বেকার লোকজন পাওয়া যায় যারা এই ধরনের কাজ করতে। মানে এটা কি চাকরি বাঁচানোর জন্য এক ধরনের সেলফ সেন্সরশিপও?
এইটাকে সেলফ সেন্সরশিপ বলবো না, এটা হলো কম্প্রোমাইজ। আচ্ছা, এটা হলো হ্যাঁ, চাকরি বাঁচানোর জন্য নৈতিকতার বিসর্জন দেওয়া, যেটা যে আমি বললাম কিন্তু কিছুক্ষণ মালিক আগে যে অনেকেই সম্পাদক হওয়ার জন্য বসে আছেন, কিন্তু মূল কাজটা করছেন পিআর এর কাজ, পাবলিক রিলেশনস অফিসার। ওই না, কিন্তু মালিক বাধা দিচ্ছে না বললেন, মানে 100% কি মালিক বাধা দেয় না? মানে মালিকের বাধা দেওয়ার অনেক গল্পও তো আমরা জানি। না, আমি তো বললামই যে বাধা দিচ্ছে, তো মালিকের হয়ে বাধা দিচ্ছেন, তার লোক যারা রাখা আছে তারা বাধা দিচ্ছেন, মালিকের কারণেই তো ওই বাধাটা আসছে। মালিক বাধা দিচ্ছে না এই কথা আমি বলিনি, কিন্তু মালিকের বাধা কারণেই ওই স্বাধীনতাটা ওইখানে খর্ব হলো। একইভাবে রাজনৈতিক কারণেও ওই হস্তক্ষেপ ঘটে। রাজনৈতিক নেতারা তার যে বক্তব্য বা তার যে বয়ান, তার যে চিন্তা, তার যে দৃষ্টিভঙ্গি, তিনি যেভাবে একটা ঘটনাকে ব্যাখ্যা করতে চান সেটা অপব্যাখ্যা হলেও সেভাবেই ছাপতে হবে। না ছাপা হলে পরের দিন দেখা যাবে যে সেই রাজনৈতিক দলের বা সেই রাজনৈতিক নেতার ক্ষোভের খড়গ আপনার উপরে পড়ছে, এবং অনেকেই সেটা নিতে চান না, সেখানে কম্প্রোমাইজ করেন। তো এরকম বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী, অনেক সময় জ্ঞাতি গোষ্ঠীর চাপেও কিন্তু অনেক খবর দেখবেন যে আপনি হাওয়া হয়ে গেছে, ওইটা নাই। তো ব্যক্তি, গোষ্ঠী, ব্যবসায়িক চাপ, রাজনৈতিক চাপ, এই সমস্ত চাপের মুখে কিন্তু এই সাংবাদিকতার স্বাধীনতা অনেকাংশেই খর্ব হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। আমরা সেটার বিরুদ্ধে দাঁড়াতে পারবো কি না সেটা নির্ভর করে একমাত্র স্বচ্ছতার উপরে, জবাবদিহিতার উপরে, এবং সেই স্বচ্ছতার জবাবদিহিতা কিন্তু ওই নীতিমালার আলোকে হতে হবে। নীতিমালায় যদি এটা থাকে যে এই খবরে মালিক পক্ষের স্বার্থ জড়িত আছে, এটা যদি আমি ঘোষণা দিয়ে দেই, তাহলে কিন্তু আর কোনো ধরনের কি বলে সন্দেহ সংশয় তৈরি হবে না পাঠক বা দর্শকের কাছে। ধরুন সিমেন্টের আমদানি নীতি সংক্রান্ত একটি খবর, আপনার সেই প্রতিষ্ঠানের মালিকের সিমেন্টের কারখানা আছে। এখন আমদানি নীতি সংক্রান্ত খবরে আমদানির উপরে শুল্ক বাড়লে এই মালিকের লাভ, শুল্ক কমলে এই মালিকের ক্ষতি। এখন আপনি ধরেন আপনার কাগজে আর্গুমেন্ট ছাপা হচ্ছে বা খবর ছাপা হচ্ছে যে এই শুল্ক বাড়ানোর জন্য আন্দোলন হচ্ছে, শুল্ক বাড়ানোর আহ্বান জানানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো সেখানে তো আপনার বলে দেওয়া উচিত যে এই সংবাদপত্রের মালিকের এই শিল্পে স্বার্থ রয়েছে। তাহলে যিনি পড়ছেন পাঠক, তিনি নিশ্চিন্তে জানলেন যে এইটা ফুল স্টোরি না, এটার অন্য দিকও থাকতে পারে, অন্য আর্গুমেন্টও থাকতে পারে। সুতরাং সে তখন অন্য আর্গুমেন্টটাও জানার চেষ্টা করবে এবং একটা কংক্রিট ধারণা পাবে যে আসলে এটার ভালো মন্দ কোন দিক। গণমাধ্যমের মধ্যে রাজনীতিটা কিভাবে দেখেন? এই যে আমরা ওই যে বলছিলেন যে ইউনাইটেড কোনো বডি নাই আমাদের অধিকার রক্ষা করার জন্য কিংবা অধিকার নিশ্চিত করার জন্য, কোনো ইউনিয়ন নাই, কোনো বার্গেইন টুল নাই, এবং আমরা শুনি নানান ইউনিয়নের একাংশ, দুই অংশ এই রাজনীতি, কোনো কেউ আওয়ামী লীগপন্থী, কেউ বিএনপিপন্থী, কেউ জামায়াতপন্থী। এইটা কি গণমাধ্যমের একটা বড় বিস্ফোরণা? হ্যাঁ, অবশ্যই। এটা কিন্তু রাজনীতির প্রশ্নের চেয়েও বড় হলো দলের প্রতি আনুগত্য। রাজনীতি তো আপনি সমর্থন করতেই পারেন, এবং প্রত্যেকটা ব্যক্তিরই কোনো না কোনো রাজনীতির প্রতি সমর্থন আছে, সেটা রাজনৈতিক আদর্শ কিংবা রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতা ইত্যাদি থাকতেই পারে। কিন্তু আপনি যখন দলের আনুগত্যকে প্রাধান্য দেবেন, দলটাকেই মনে করবেন শেষ কথা, আপনার পেশা প্রধান না, আপনাকে আগে দলের স্বার্থ রক্ষা করতে হবে, তখন এটাই দাঁড়াবে। আমরা যারা দেখছি যে এই ইউনিয়নকে ক্ষতিগ্রস্ত করেছেন বা ক্ষতিগ্রস্ত করেন, তারা আসলে দলবাজি করেন। প্রেস কাউন্সিল বলে একটা জিনিস আছে বাংলাদেশে। আপনার এই দীর্ঘ সাংবাদিকতার ক্যারিয়ারে আপনি আন্তর্জাতিক মাধ্যমে কাজ করছেন, বাংলাদেশে কাজ করছেন, প্রেস কাউন্সিলের অ্যাক্টিভিটি কি দেখেছেন এই আপনার এই লম্বা ক্যারিয়ারে? বাংলাদেশে প্রেস কাউন্সিল ব্যর্থ প্রতিষ্ঠান। এটা সরকারের একটা অধিদপ্তরের মতন কাজ করে, শুধুমাত্র নেতৃত্বে একজন বিচারপতিকে বসানো হয়, এর বাইরে এটার কোনো কার্যকারিতা আছে এটা বলা যাবে না। সংবাদ মাধ্যমের স্বাধীনতার সুরক্ষায় প্রেস কাউন্সিল কোনো ভূমিকা আজ পর্যন্ত রাখতে পেরেছে এর কোনো দৃষ্টান্ত নাই। অথচ প্রেস কাউন্সিল অ্যাক্টের প্রথম লাইনেই কিন্তু বলা আছে যে
সাংবাদিকতার অধিকার বা স্বাধীন সাংবাদিকতার প্রসার এবং সুরক্ষা, এই কাজটা হবে এই প্রেস কাউন্সিলের। ধরেন এই যে মানে প্রেস কাউন্সিল একটাও তো আছে যে কোনো সংবাদ নিয়ে, কোনো সংবাদ মাধ্যম নিয়ে কোনো অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলে যাওয়ার, কিন্তু আমরা তো দেখি হুটহাট করে ফৌজদারি মামলা হয়ে যাচ্ছে এবং সাংবাদিকরা অ্যারেস্ট হচ্ছে, জেল খাটছে। এইখানে তো রাষ্ট্রও হস্তক্ষেপ করে না, সংবাদ মাধ্যমের মালিকরাও কথা বলেন না, কিংবা সংবাদ মাধ্যম যারা পরিচালনা করেন তারাও কখনো কখনো বিষয়টা এড়িয়ে যান। সেইটাও কি ওই দলীয় আনুগত্যের কারণে, রাজনৈতিক বাস্তবতার কারণে? এটা নানান কারণ আছে। রাজনৈতিক বাস্তবতা তো একটা আছে, আর একটা বাস্তবতা হচ্ছে যে প্রেস কাউন্সিল নামে যেটা ছিল, সেই প্রেস কাউন্সিলেরও তো সক্ষমতা বলতে কোনো কিছু নাই। তাদের কাজের ক্ষমতা কতটুকু? ঢাকা কেন্দ্রিক, সারা দেশে তো অসংখ্য ঘটনা ঘটছে। ঢাকায় প্রেস কাউন্সিলে যে কয়জন বসেন, সে কয়জন কটি মামলা নিষ্পত্তি করতে পারবেন? তাদের কাছে মামলা আসে, বিভিন্নজন বিভিন্ন দুর্ভোগের কাহিনী নিয়ে আসেন, যে তার সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বা অপতথ্য দেওয়া হয়েছে, কিংবা তাকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। সেগুলো শুনানি মাঝে মধ্যে তারা করেন, করে 2-4 জায়গায় হয়তো একটা পত্রিকার বিরুদ্ধে ভুল তথ্যের জন্য রেপ্রিমান্ড করেন, যে এটা ভুল করেছেন আপনারা, তিরস্কার করেন। হ্যাঁ, তিরস্কার করেন, আপনারা ভুল করেছেন, এই ভুল স্বীকার করে প্রথম পাতায় আমাদের এই জাজমেন্টটা ছেপে দেবেন। এটুকুই, এর বেশি কিছু হয় না। কিন্তু সেটাও সংখ্যা খুবই কম এবং একেবারেই নগণ্য পরিমাণে। আর প্রেস কাউন্সিলের রোল শুধু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকার কথা না। সেই দিক থেকে আমি বলবো যে এই প্রেস কাউন্সিল একেবারেই ব্যর্থ, এবং এই প্রেস কাউন্সিলকে কার্যকর হতে দেওয়া হয়নি, সরকারের দিক থেকেই করতে দেওয়া হয় নাই। ফলে এইটা একেবারেই অর্থহীন একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানের আর রাখার কোনো বাস্তবতা নেই, এটাকে রিপ্লেস করা দরকার। আমরা আর 2-3টা বিষয় একটু ছোট ছোট করে যদি বলেন, বাংলাদেশ টেলিভিশন, রাষ্ট্রীয় টেলিভিশন প্রচার মাধ্যম, এইটা কি জনগণের পয়সাতেই তো চলে? ট্যাক্স, আপনি বিবিসিতে কাজ করেছেন লম্বা সময়, সেইটাও ট্যাক্স পেয়ারদের টাকায় চলে। বিবিসির যে জবাবদিহি টুয়ার্ডস পিপল, বাংলাদেশ টেলিভিশনের যে জবাবদিহি টুয়ার্ডস পিপল, এটার মধ্যে পার্থক্য কি? বিবিসি ট্যাক্সের টাকায় চলে না, বিবিসি চলে হলো লাইসেন্স ফি পেয়ার। লাইসেন্স ফি তো আমাদের এখানেও লাইসেন্স ফি ছিল, টেলিভিশনে এখনো আছে একটা। সেটা শুধু আপনি টেলিভিশন কেনার সময় বিক্রেতা, আগে তো প্রতি বছর রিনিউ করতে হতো, ব্যাংকে টাকা জমা দিয়ে দিতে হতো। কিন্তু যখন দিতে হতো তখনও ওই লাইসেন্স ফির টাকায় কিন্তু টেলিভিশন চলতো না, টেলিভিশন সরকারের বাজেটের বরাদ্দ থেকেই চলতো। এখন সরকারের বাজেটের বরাদ্দে যদি টেলিভিশন চলে, তো তারা তো সরকারের নিয়ন্ত্রণেই চলবে, এবং সেভাবেই চলছে এখনও। যদি 50,000 টাকার বেশি কোনো কারণে খরচ করতে হয়, টেলিভিশনের মহাপরিচালকের সাধ্য নেই সেটা তিনি অনুমোদন দেন তাৎক্ষণিকভাবে, তাকে আবার মন্ত্রণালয়ের মুখাপেক্ষী হতে হয়। ফলে যে কোনো প্রোগ্রাম তৈরি করা বলেন, অথবা কোনো সরঞ্জাম সংগ্রহ করা, প্রযুক্তির ক্ষেত্রে বিনিয়োগ, প্রশিক্ষণের ব্যবস্থা করা ইত্যাদি সব ক্ষেত্রে সরকারের আমলাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হয়। কিন্তু এবং এই আমলারা ডিকটেট করেন পলিসি। কিন্তু সেটা কি সংবাদ বাছাইয়ের ক্ষেত্রেও কোন স্টোরিটা আমি লিড করব? আমি এখন এরকমও শুনেছি, বিটিভি যেহেতু তথ্য মন্ত্রণালয়ের অধীনে, তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর চেয়েও গুরুত্ব পান মাঝে মাঝে, এবং কোন সংবাদটা কয় নাম্বারে যাবে সেটাও কি ঠিক করে দেওয়া হয় নাকি এটা বিটিভি নিজেদের মতো? এইটা বিটিভি নিজেদের মতন ঠিক করে নিয়েছিল, এবং তাদেরকে বলাও হতো বিভিন্ন সময়। দুটোই সত্য। তারা আমাদেরকে বলেছেন, আমরা যখন তাদের সাথে কথা বলতে গেছি, যে এমনও হয়েছে তাদেরকে বলা আছে রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পর দলের মহাসচিব, তারপরে তথ্যমন্ত্রী, তারপরে অন্যান্য মন্ত্রী। মহাসচিবের নিউজ যদি, বা দলের সাধারণ সম্পাদক, তখন তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, সাধারণ সম্পাদকের খবর আগে না যাওয়ায়, মানে ওই সিরিয়াল মেনটেন করে না যাওয়ার কারণে টেলিফোনে এসছে, টেলিফোনে ব্যবস্থা নিতে বলা হয়েছে, অনেকের বিরুদ্ধে সেরকম ব্যবস্থা নেওয়ার রেকর্ডও আছে। এটা টেলিভিশনে শুধু না, রেডিওতেও, যদিও এখন বলা হয় রেডিওর শ্রোতার সংখ্যা অনেক কম, কিন্তু রেডিওর ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটেছে। তো সুতরাং
একটা হলো যে মানসিকতা, সেখানে যারা কাজ করেন তাদের মানসিকতার একটা প্রশ্ন, আর একটা হলো যে রাজনীতিকদেরও হস্তক্ষেপ থাকে। এটা দুটোই সত্য এবং সেই কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে টেলিভিশন বা রেডিওকে এই অবস্থা থেকে বের করে আনা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব, কিন্তু সরকারের দিক থেকে আবার একটা ধারণা দেওয়া হয় সবসময়, বা বলার চেষ্টা করা হয় যে না, সরকারের হাতেও কিছু থাকতে হবে। সব যদি বেসরকারি মালিকদের হাতে থাকে, বেসরকারি খাতে থাকে, তো সরকারকে যদি তারা কখনো কখনো মানে না দেয়, এয়ার টাইম না দেয়, তখন সরকার কোথায় যাবে? কিন্তু তো সেই যুক্তিতে তারা কখনো কখনো বলার চেষ্টা করেন যে বিটিভির সংবাদের যে সংবাদ গ্রহণযোগ্যতা, সেইটা আমি ধরে নিলাম এটা সরকারের হাতে একটা টুল, সেই টুলের আদৌ কোনো ইম্প্যাক্ট আছে? সেখানে পেশাদার সাংবাদিক নেই, এটা হলো সবচাইতে বড় দুর্বলতা। যে কারণে আপনি সাংবাদিকতার কথা বললে দেখা যাবে যে ওখানে কোনো গুণগত পরিবর্তন হয়নি, এবং গুণগতভাবে সেটাকে সংবাদ মাধ্যম হিসাবে বিবেচনা করাও খুব কঠিন হয়ে পড়ে মাঝে মধ্যে একেবারেই। আপনাদের যে পরামর্শ ছিল স্বাধীন সংবাদ গণমাধ্যম কমিশন, আমরা এখন বিএনপি সরকার ক্ষমতায়, তাদের 31 দফা এবং তাদের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টি আছে। এই কয়েক মাস তো দেখলেন আপনারা যে পরিস্থিতিতে গণমাধ্যমের সেই সুপারিশমালা দিয়েছিলেন সংস্কার করার জন্য, এখনও আপনি বলছিলেন সেই বাস্তবতা এক্সিস্ট করে। এই সরকারের উইল কেমন দেখছেন এই গণমাধ্যমকে কেন্দ্র করে? সরকার তো প্রকাশ্যে খোলামেলাভাবে বলছেন যে তারা একটা কমিশন করবেন, তবে তারা কি কমিশন করবেন সেটা এখনও আমি খুব স্পষ্ট করে যে বলবো আস্থার সাথে যে আমরা যেটা চেয়েছি সেটাই হবে, সেটা আমি এখনও বলতে পারছি না। কমিশন গঠিত হওয়ার পরেই আমরা সেটা বলতে পারবো। আমি বলতে পারছি না, তার দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে আমলারা এক্ষেত্রে একটা ভূমিকা রাখার চেষ্টা করছেন। তারা চান এমন একটা প্রতিষ্ঠান হোক এটা, যেটা সরকারেরই অংশ হবে, সরকারেরই হাতিয়ার হবে, এবং সেটা খুব বিপজ্জনক হবে যদি সেরকম একটা প্রতিষ্ঠান গড়ে ওঠে। আমরা চাই প্রকৃত অর্থেই একটা স্বাধীন গণমাধ্যম কমিশন। এই স্বাধীন গণমাধ্যম কমিশনের গুরুত্বটা হচ্ছে ওইখানে যে তারা সরকারকেও বলতে পারবে যে তোমরা এটা ভুল করছো, এই ভুলটা করা যাবে না। যেমনভাবে মালিকদেরকেও বলতে পারবে, সাংবাদিকদেরকেও বলতে পারবে, কেউ সংক্ষুব্ধ হলে তাকে প্রতিকার দিতে পারবে। এইরকম একটা নিরপেক্ষ স্বাধীন, এবং সেটা বলার পরে মামলাটাও খাইতে হবে না, মামলাটাও খেতে হবে না, সেরকম একটা প্রতিষ্ঠান এর কথা আমরা বলছি। সরকারের দিক থেকে বলা হচ্ছে বারবারই যে তারা করবেন, কিন্তু তারা আবার একটা প্রক্রিয়ার কথাও বলছেন, আবার তারা কনসাল্ট করবেন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে। সমস্যাটা হলো যে এক্সারসাইজ আমরা করে এসছি, আমরা প্রায় 52টা না 54টা মতবিনিময় সভা করেছি, প্রায় 1400-র মতন লোকের মতামত সেখানে প্রতিফলিত হয়েছে সেই সংলাপগুলোর মধ্য দিয়ে। সারা দেশে আমরা একটা জনমত জরিপ করেছিলাম, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গণমাধ্যম জরিপ সমীক্ষা। সেই গণমাধ্যম সমীক্ষায় 45,000 মানুষ মতামত দিয়েছেন যে তারা কী ধরনের গণমাধ্যম দেখতে চান। তো সুতরাং সব কিছু আমাদের কাছে তৈরি আছে, সেইটার ভিত্তিতে আমরা একটা গণমাধ্যম সংস্কার কমিশন, স্থায়ী গণমাধ্যম কমিশন করার জন্য আইনের খসড়া পর্যন্ত তৈরি করে দিয়ে এসেছিলাম। সরকারের জন্য সবচাইতে সহজ কাজ এখন যে ওই আইনটাতে যদি কোনো অপূর্ণতা থাকে সেটাকে পূর্ণতা দেওয়া, যদি কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিটাকে মুক্ত করা, আর যদি কোনো সংযোজনের প্রয়োজন হয় তাহলে সেই সংযোজনটুকু করবে। এর বাইরে তো আর কিছু করার দরকার নেই। কিন্তু সরকার এখন আবার কনসালটেশনের কথা বলছে। কনসালটেশনের মধ্যে চলে যাওয়া মানেই হচ্ছে একটা দীর্ঘ প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় এই জিনিসটা ঝুলে যাওয়ার আশঙ্কা আছে, এবং শেষ পর্যন্ত হয়তো আমরা করতে দেবেন না। কারণ তাদের মধ্যে থেকে এমন কথাও আমরা শুনি যে এই গণমাধ্যম সংস্কার কমিশন হলে তো তথ্য মন্ত্রণালয়ের আর কোনো প্রয়োজন হবে না। মানে তথ্য মন্ত্রণালয়ের কোনো প্রয়োজন যদি না হয়, মানে আরও তো মন্ত্রণালয় আছে, মানে আমাদের কাজ করার জন্য তো আরও অনেক মন্ত্রণালয় আছে, শুধুমাত্র তথ্য মন্ত্রণালয় কেন লাগবে? যদি একটা মন্ত্রণালয়ের কাজ একটু কমেও, মানে তাতে কি ক্ষতি হবে তাদের? তাদের নিশ্চয়ই কোনো ক্ষতি হবে, তারা সেটা ভালো জানেন কী ধরনের ক্ষতি হবে। কারণ তারা ধরেন
বিজ্ঞাপনের বন্টনের কাজটা তারা করেন, তারা পত্রিকার সার্কুলেশন যাচাই করার কাজটা করেন, তারা টেলিভিশনের রেটিংয়ের কাজটা করেন, তারা আপনার অনলাইনের পোর্টালের রেজিস্ট্রেশনের কাজটা করেন। তো এই সব ক্ষমতাগুলো চলে গেলে তারা নিশ্চয়ই কষ্ট পাবেন। তো সেই কারণেই তারা এই ক্ষমতাগুলো প্রয়োগ করে তো মজা পান, আনন্দ পান। কিন্তু সেই ক্ষমতাটাই বা কিভাবে ঠিকঠাক মতো প্রয়োগ করতে পারছেন? আমাদের বাংলাদেশে অজস্র ভুইফোর অনলাইন পোর্টাল আছে, অজস্র। পারছেন না তো, সে কারণেই তো আমরা আমাদের কমিশন থেকে এগুলোর মানে একটা পদ্ধতি স্পষ্ট করে বলেছি যে এইভাবে করা উচিত। আপনাদের থেকে এই নির্বাচিত সরকার কেউ যোগাযোগ করেছিল? আপনারা কি করেছেন সেইটার কোনো পরামর্শ চাওয়া হয়েছিল? একাধিকবার বিভিন্ন অনুষ্ঠানে তারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে কথাবার্তা শুনেছেন, বিশেষ করে তথ্য মন্ত্রণালয় থেকে। কিন্তু ওই অর্থে যদি বলেন যে না, সাবেক সংস্কার কমিশনের সাথে সরকারের কেউ বসছিল কিনা, কমিশনের সাথে ফর্মালি কেউ বসেনি। কমিশন এখন নেইও, কিন্তু সেই অর্থে কমিশনের সবার সদস্যদেরকে ডেকে নিয়ে সরকার হয়তো বসতে পারত, সেটা বসেনি। আপনি কি আশা করেন এই গণমাধ্যম কমিশন হবে, কিংবা যেটা আমরা চাই শুধুমাত্র যে আমি একটা তো আশা রাখতেই চাই। না, আশাটা যদি বাস্তবতা মাথায় রেখে করতে পারেন কিনা সেই আশাটা, যেটা আমরা চাই যে সাংবাদিকতার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা। শুনুন, আমি আশাবাদী মানুষ এবং আমি খুব স্পষ্ট করে বলি যে কিছু না হলেও একটা জিনিস তো হচ্ছে, সেটা হলো এডিটররা একটা জাতীয় নীতিমালা তৈরি করবেন, প্রকাশ করবেন, ইথিক্সের ইথিক্যাল স্ট্যান্ডার্ড একটা নির্ধারিত হবে। সেটা আমাদের সামনে একটা হাতিয়ার হিসাবে থাকবে, বড় জিনিস হিসাবে থাকবে। 2 নম্বর হচ্ছে যে এডিটররাই এখন মানছেন এবং তারা মালিকদেরকেও বলেছেন, সংবাদপত্র মালিকদের ক্ষেত্রে বিশেষ করে নোয়াবকে বলেছেন যে আপনারাই ঠিক করুন আপনাদের আচরণবিধি। সো মালিকদের জন্যও যদি আচরণবিধি একটা তৈরি হয়, সেটা একটা ভালো কাজ হবে। এরকম কিছু কিছু ভালো কাজ যদি হয়, আমি বলবো যে আমাদের কমিশনের কাজ কিছুটা হলেও মূল্যায়িত হবে। আমরা সরকারকে বারবার বলেছি, এটা মালিকরাও বলছেন, সম্পাদকরাও বলেছেন। মানে আমি বলবো যে আমাদের কমিশনের সুপারিশের বিষয়ে মোটামুটি ঐক্যমত্য পুরো ইন্ডাস্ট্রিতে আছে, মিডিয়া ইন্ডাস্ট্রিতে, এবং মিডিয়ার যারা ভোক্তা তারাও এটা সমর্থন করেন। ফলে এইটা একটা বড় জিনিস যে ওনারশিপটা আছে আমাদের এই সংস্কার কমিশনের সুপারিশমালার ওনারশিপটা সবাই। আবার পলিটিক্যাল উইলেও তো কোনো ফাঁক দেখিনি, অন্তত প্রকাশ্যে তারা যা বলেন। তাহলে গলতটা কোথায়? তো সেই কারণেই আমি আশাবাদী হতে চাই। তবে আমি এই কথাটাও বলি, এটা সাবধান মানি, সেটা হলো দেশে যদি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, তাহলে আপনি মুক্ত স্বাধীন সাংবাদিকতা দেখতে পাবেন না। এটা হচ্ছে বাস্তবতা। এ দুটো একসাথে চলে, একটা আরেকটার সাথে তাল মিলিয়ে চলে। গণতন্ত্র থাকবে না দেশে, কার্যকরভাবে আপনার বিরোধী দল কাজ করতে পারবে না, সরকারও মানে শাসন পরিচালনা করতে পারবে না, সারাক্ষণ নানাভাবে বাধাগ্রস্ত হবে হিংসাত্মক আন্দোলন বা হিংসাত্মক কর্মকাণ্ডের কারণে, অর্থাৎ সংসদ কার্যকর থাকবে না। তাহলে আপনার গণতন্ত্র মানে সংবাদ মাধ্যমের স্বাধীনতাও বা স্বাধীন সাংবাদিকতাও হবে না। এখন কি গণতন্ত্র নাই? একটা গণঅভ্যুত্থান হলো, তো সেই গণতন্ত্রের জন্য একটা নির্বাচন হলো, নির্মাণের প্রক্রিয়া চলছে, গণতন্ত্র পুনর্নির্মাণের প্রক্রিয়া চলছে। এটা কতটা সফল হয় দেখা যাক। আমার মাথায় আরও অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু আজকে যেহেতু সময়ের স্বল্পতা, আজকে আর সেই দিকে গেলাম না। এই গণতন্ত্র নিয়েও আপনার সাথে একটা পডকাস্ট করা যেতে পারে। আপনাকে আবারও একটা আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। কথা বলছিলাম গণমাধ্যমের স্বাধীনতা এবং ভবিষ্যতের বাংলাদেশে এই গণমাধ্যমের অবস্থা নিয়ে। আমাদের আজকের অতিথি ছিলেন জনাব কামাল আহমেদ, যাদের ডেইলি স্টারের কনসাল্টিং এডিটর এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ছিলেন। আমরাও চাই সাংবাদিকতা সুরক্ষিত হোক, সাংবাদিকরা সুরক্ষিত হোক এবং গণমাধ্যম স্বাধীন থাকুক গণতন্ত্রের কারণে। সবাইকে ধন্যবাদ আমাদের পডকাস্ট কথা চলুক দেখার জন্য।